ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কবিতা আসলে কি? কিছু কথা বলতে আসা। অবশ্যই সেই কথা যে কোনো কবির কলমে নিবন্ধ হয়েছে, কখনো কোনো খাতার পাতায়, অথবা প্রকাশিত হয়েছে বইয়ের মাধ্যমে। তাহলে সেই কথা কোনো আবৃত্তিকার বলবেন কেন? বলবেন বা বলেন তখনই যখন কবির কথা তার নিজের মনের কথা হয়ে ওঠে, তার নিজের কথা নিজের মর্মকে ছোঁয়, ইচ্ছে করে সেই কথাটাকেই বলতে, তখনই সেটা হয়ে ওঠে আবৃত্তি। কথা ও কবিতায় আমাদের সমস্ত বন্ধুদের নমস্কার জানাই প্রথমে। আর আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির আমি সুস্মিতা, কথা ও কবিতায় কবিতা শোনাতে এবং কথা বলতে বা বলতে পারি আড্ডা মারতে। তবে আমার সাথে একা তো আড্ডা মারবো না, কেউ না কেউ থাকবেনই। আজ রয়েছে মিনতি সামন্ত। নমস্কার। তোমাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। কেমন আছো? ভীষণ ভালো আছি। ভালো তো থাকতেই হবে। কবিতা আর এখানে কবিতা বলতে সে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। বিশেষ করে পরিবেশটা কবিতা বলার একেবারেই উপযুক্ত মনে হচ্ছে এবং খুবই ভালো লাগছে। তাহলে একটা কবিতাই হয়ে যাক প্রথমে। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমে ওই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 3 পাহাড়ের গান বলছি। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলি পথ, দিনশেষে বৈকালে মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাঁথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বোলায়, সাঁওতাল মেহে কটি দৃষ্টি ভুলায়। দিনশেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেহে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আয় মেতে নিয়ে আজ রাতে চাঁদ কুড়োনো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ ঢেকে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুঁড়ে দে 3 পাহাড়ের গায়ে। আহা মাদল মাতাল মাদল বাজছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো। আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বলল, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো। কেমন দিবি সাজারে আচ্ছা বিনে পাহাড়ে, আচ্ছা বিনে পাহাড়ে, আচ্ছা বিনে পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে। সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে। রাঙা ফুল মেয়েটির খোপায় দোলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে। ও ছেলে পেছন তুই নিলি কি বলে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে। এই কবিতাটাও ঠিক কবিতার রেশ যদি বলি, অদ্ভুতভাবে সে মাদকতাটা ছড়িয়ে দেয়। ভীষণ পরিচিত কবিতা, বহুশ্রুত কবিতা, কিন্তু তবুও বারবার শুনতে ভালো লাগে। তো তোমার এই কবিতার যাত্রাপথ তুমি শুরু করেছিলে কবে থেকে? মানে সাধারণত সবাই যেভাবে শুরু করে, আমারও ঠিক শুরুটা সেভাবেই। মানে একদম ছোট থেকে ওই স্কুলের কোনো কালচারাল অ্যানুয়াল ফাংশনসগুলোতে বলা নিয়ে অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী,
একটা মজার ব্যাপার, বার্ষিক যে হ্যাঁ, একটা অনুষ্ঠানগুলো মজার হয়। ব্যাপার কি ছিল, মানে আমাদের স্কুলে ওই ছোট থেকে বড় সমস্ত ধরনের অনুষ্ঠানই কিছু একটা করে, মানে ক্লাসরুমে হলেও একটা পালন অনুষ্ঠান হতো। পালন করা হতো। তাই জন্য আমরা স্কুলের নামই দিয়েছিলাম SMS, মানে সাংস্কৃতিক মনস্ক স্কুল। তো এটা একটা এটা মজার বন্ধুদের ব্যাপার, নিজেদের দেওয়া বন্ধুদের নাম। নিজেদের মধ্যে দেওয়া নাম, একদমই। তো সেখান থেকেই শুরু, তারপর এখনো চলছে। মানে বলতে গেলে মনে হয় সেই আসল যাত্রাপথটা বোধহয় শুরু করছি এখনো, মানে সেভাবে হয়তো শুরু করে উঠতে পারিনি এখনো। এখনো অন্বেষণ চলছে তোমার। একদম, এখনো অন্বেষণ এবং চলছে। সেই অন্বেষণটা যদি কবিতার মধ্যে দিয়ে হয়, তার থেকে ভালো কোথায় কিছুই নেই আর। তো কবিতা বলছো, পেশাগতভাবে একেবারে অন্য ফিল্ডে তুমি, হ্যাঁ। পেশা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো তোমার সেই কাজের ধারা থেকে হঠাৎ করে কবিতাকে নিয়ে এগোবে, এটা মানে পুরো অন্য রকম ভাবে তো নিজেকে নিয়োজিত করতে হয়, সেই ভাবনাটা কিভাবে এলো? মানে একটা মানুষ দেখবে সুস্মিতা দি, মানে সবসময় একটা মানুষের মধ্যে অনেকগুলো সত্তা থাকে। অবশ্যই। তো আমি সবসময়ই সেই সত্তাগুলোকে লিঙ্ক করার চেষ্টা করতাম, যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে আমার এই কালচারাল যে ওয়ার্ল্ডটা, এটাকে কিভাবে লিঙ্ক করতাম। যেমন সবাই আমরা জানি যারা কবিতা বলি, কবিতার মধ্যে দিয়ে ছবি আঁকা যায়, কণ্ঠের মধ্যে দিয়ে একদমই, সেটাই ছবি আঁকা আঁকতে যায়। হয়। তো সেখানে আমি ইঞ্জিনিয়ারিং, আমার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, তো সেখানে আমি সাইন কার্ভ, ট্রায়াঙ্গুলার কার্ভ, তো আমার মনে হয় ভয়েসটা কখনো গিয়ে কোথাও সাইন কার্ভ, কোথাও ট্রায়াঙ্গুলার কার্ভ, কোথাও স্কোয়ার ওয়েভ, তো এইভাবে আমি বেশ ভালো করে একটা লিঙ্ক করতে পেরেছি নিজের মধ্যে। আর প্র্যাকটিক্যালি বলতে গেলে হয়ে যায়, মানিয়ে গুছিয়ে নিতে হয় কবিতার জন্য। আচ্ছা, খুব ভালো লাগছে এরকম মেলাতে পারো বলেই মানে এগিয়ে যেতে পারছো। তার একটা কবিতা শুনে নিই আমি। হ্যাঁ, নিশ্চয়ই। আগেরটি একটি প্রেমের কবিতাই ছিল, তো এবারও আরও একটি প্রেম বিচ্ছেদের মিলিয়ে মিশিয়ে একটি কবিতা বলি। হোক। পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা। আচ্ছা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনও ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর। ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। খুব সুন্দর, এটাও ভীষণ শোনা কবিতা, কিন্তু কিছু কবিতা ওই বারবার শুনলে আরো যেন তার অন্তর্নিহিত মানেটার মধ্যে প্রবেশ করি আমরা। এই কবিতাটাও সেরকম। এবং তুমি এই যে সত্তার কথা বললে, পূর্ণেন্দু পত্রীরও যে অনেকগুলো সত্তার হ্যাঁ, সাথে আমরা পরিচিত, অত পরিচিত ভালো হতে পেরেছি। প্রচ্ছদ অলঙ্করণ, এত ভালো লেখা, নির্দেশনা। তো এরম ভাবেই হয়তো সবাই সবার ভালো লাগার মাঝেই তো সমস্ত কিছু যতটা সে ভালো পারে দিতে চায়, এবং এইভাবেই কোথাও একটা তার কাজগুলো মানুষের সামনে আস্তে আস্তে মানুষই হয়তো নির্ধারণ করে নেয় কার ভালোটা সে চায়, এবং সে সেই শিল্পীটা হয়ে উঠতে পারে, সেই ব্যক্তিত্বটা হয়ে উঠতে পারে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে। তবে যাবার আগে আপনাদের বলে দিই, আপনারা যারা কথা ও কবিতায় অংশ নিতে চান যোগাযোগ করতে পারেন 9433531731 এই নম্বরে। ফিরে আসছি ছোট্ট একটা বিরতি নিয়ে, কোথাও যাবেন না, শুনতে থাকুন কথা ও কবিতা। বিরতির পর আবার ফিরে এলাম কথা ও কবিতায়। কবিতাকে নিয়ে যে অন্বেষণ, এই যে এগিয়ে চলা, তো নতুন কোনো ভাবনার কথা মনে এসেছে যে গতানুগতিক এখন কবিতার পাশেও কিন্তু অনেক এক্সপেরিমেন্টাল ওয়ার্ক হচ্ছে,
অনেক মানুষ একসাথে কবিতা বলা এবং কবিতার সাথে বডি ল্যাঙ্গুয়েজ জুড়ে গেছে। অন্যান্য অনুষঙ্গগুলো বাদ দিলাম, সেগুলো বহুদিন ধরে বিভিন্ন রকম ভাবে এসেছে, আবার কখনো আসেনি। তো তোমার নতুন কিছু ভাবনা চিন্তা আছে কবিতাকে নিয়ে? হ্যাঁ, কবিতাকে নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, একটি কবিতা না বলে এখন কবিতা কোলাজ করে বলা হচ্ছে বিভিন্ন কবিতাকে সেটাও একসাথে করে, বহুদিন সেটাও ধরেই আসছে। পুরনো। আমার নতুন ভাবনা চিন্তার মধ্যে রয়েছে যে কবিতাটাকে যদি যাদের জন্য লেখা, বিশেষ করে মানে কিছু কিছু কবিতার তো কিছু কিছু আঙ্গিক থাকে, যেমন না পাঠানো চিঠি, এই কবিতাটা যাদেরকে নিয়ে লেখা হয়েছে তাদের কাছে যদি আমি গিয়ে কবিতাটা বলতে পারি, বা তাদের সাথে যদি আমি এই কবির ভাবনাটাকে আমার আবৃত্তির মধ্যে দিয়ে যদি পৌঁছে দিতে পারি, আমার মনে হয় খুব ভাল লাগবে এটা। এবং এইভাবে বিভিন্ন কবিতার যে জনারের কবিতা, সেই জনারের, সেটার জন্য কি করা উচিত তোমার কি মনে হয়? মানে এটা তো একটা খুঁজে বার করা এবং তাদের কাছে পৌঁছানো খুব সহজ কাজ নয়। খুব সহজ কাজ নয়, অনেকগুলি ওয়ার্কশপের প্রয়োজন। তো শুধু ওয়ার্কশপ না, আমি কোনো একটা ঘরে বসে ওয়ার্কশপ করছি তাতে তো না, এই স্তরের মানুষগুলো আসবে না কবিতা শুনতে বা কবিতা সম্পর্কিত কোনো আলোচনা শুনতে। তো সেক্ষেত্রে পৌঁছানোর জন্য আমার নিজের একটা গ্রুপ আছে, মানে বেশ আমাদের মতোই সমসাময়িক কিছু বন্ধু বান্ধব নিয়ে তৈরি। তারা সবাই কেউ আবৃত্তি বলে, কেউ গান গায়, কেউ ইনস্ট্রুমেন্টাল। তো এইভাবে সবাইকে নিয়ে আমরা কিছু কিছু স্ট্রিট প্রোগ্রামও করেছি, মানে ওই হঠাৎ করেই কিছুই নয়, রাস্তার মোড়ে দাঁড়িয়ে কিছু কবিতা বলা। হ্যাঁ, কবিতা তো প্রতিবাদের ভাষা হিসেবেই পরিচিত ছোট থেকেই, সেটাই সমস্ত স্তরের মানুষের কথাই বিভিন্নভাবে বিভিন্ন সময় উঠে এসেছে কবিতার মাধ্যমে। হ্যাঁ, তো আমরা আপাতভাবে এটাই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং এইভাবে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। একটু ওয়ার্কআউট করে পুরোটা গুছিয়ে নিয়ে যদি পৌঁছানো যায়, তবে আমার মনে হয় কাজটা আর থামবে না, এগিয়ে যাবে, অগ্রসর থাকবে। তো চলছে, দেখা যাক এবার কি হয়। কিছুদিন আগে আমি তোমার সাথে কথা সূত্রে মনে পড়লো, একটা এনজিও একটি কাজ করছে দেখছিলাম কোন একটা গ্রামে, সেখানে সবাই ডায়ালেক্টে কথা বলে। তো সেইখানে পরিশীলিত ভাষাটাকে নেওয়ার কিছুটা চেষ্টা, ওই বাচ্চাগুলোকে বসিয়ে যিনি গেছেন, সেটা কিন্তু মানে ভাষার শুদ্ধিকরণ, মানে কবিতা শেখানো ব্যাপারটা নয়, সেটা কবিতার মাধ্যমে তারা করছেন। ওই বিল্লি বিল্লি ওই কবিতাটা দিয়ে শুরু করেন যে আমি যেভাবে বলছি তোমরা সেভাবে বলো, যেহেতু তাদের মধ্যে ওই আঞ্চলিকতাটা আছে, প্রথমে ওটা দিয়ে ঢোকা হলো, তারপর তার থেকে একটু পরিশীলিত ভাষা, এইভাবে ভাবে তাদের কানটাকে তৈরি করা। কবিতা বলতে গেলে যেটা লাগে ভীষণ কান তৈরি হতে হয়, না হলে বোধের জায়গাটা তৈরি হয় না। নিশ্চয়ই, মানে তার জন্য কান, তো সেভাবে ওরা চেষ্টা করছে। তো এইভাবে যে পৌঁছানোর অনেকগুলো জায়গা, বা অনেক মানুষ চিন্তা করে যদি কবিতাটাকে সেবার কাজে লাগানো যায়, তো এটা একটা ভালো ভাবনা হতে পারে। আমারও সেটাই ইচ্ছে যে কবিতাটাকে একটু সেবামূলক কোনো কাজে যদি আমি ইনভলভ করতে পারি। কারণ কবিতা একটি সুন্দর প্রেক্ষাগৃহে বসে আমরা বলছি, তাতে আমার মনে হয় কখনো খুব লোক হচ্ছে, কখনো আক্ষেপ করছি লোক হচ্ছে না বলে। হ্যাঁ, সেটা তো থাকেই। মানে এমনও হয়েছে ফাঁকা মাঠেই, মানে বলছে কবিতা বলবি, ছোটবেলায় যেটা হতো আর কি, চল বলিনি, এরম ভাবে বলতে উঠে গেছি, তখন মনে হতো না কিছু যে কবিতা বলছি। তো এখন সেটা মনে হয় যে না, মানে আবৃত্তি করছি, সেই পার্টিকুলার সেই আবৃত্তিটাকে সেই জায়গায় পৌঁছে দেওয়া শ্রোতার কাছে, এখন মনে হয় সেটা একটু আঁটোসাঁটো হয়েছে ছোটবেলার থেকে, একটু বেশি একটু সিরিয়াস নোটে হয়েছে। হ্যাঁ, যে আবৃত্তিটাকে ঠিক সেইভাবেই প্রাধান্য দেওয়া উচিত যতটা আর 5টা জিনিস পায়। হ্যাঁ, সেটা তো আবার আর একটা প্রসঙ্গ চলে গেল, যেমন ড্রামা, মিউজিক সমস্ত ইউনিভার্সিটির একটা সাবজেক্ট, সেরকম আবৃত্তিটাকে নিয়েও হতে পারে, কিন্তু হচ্ছে না কেন, বা সেইভাবে কেউ এগিয়ে আসছে না যারা এটাকে রূপ দিতে পারেন। সেটা লড়াই করছি তো না, সেটা তো মানে এডুকেশন সিস্টেমের সাথে লিংক করানো কতটা যাবে, মানে সেটা সেই ব্যাপারে কতটা সচেতন সবাই, আমারও খানিকটা সন্দেহ রয়েছে। সচেতন ইচ্ছে, এবং যারা ওই সিস্টেমের সঙ্গে যুক্ত এবং যারা ক্ষমতায় আছেন তাদের চাইতে হবে এটাকে এক্সিকিউট করার জন্য। সাধারণ মানুষ চাইলেই তো হয়ে যাবে না। আমি আসামের একজনকে জানি যিনি প্রচুর ঘোরাঘুরি করেছিলেন এই বিষয়কে নিয়ে, কিন্তু করতে পারেননি আর কি। তো আমাদের এখানেও একটা জায়গা অবধি সেরকম একটি বিশ্ববিদ্যালয় গিয়েছিল, কিন্তু ব্যাপারটা শেষ পর্যন্ত হয়নি। একটা জায়গা গিয়ে না ওটা সীমাবদ্ধ হয়ে গেছে, থেমে যাচ্ছে। তো পরবর্তী প্রজন্ম বা এখনো যারা অগ্রজ আছেন এই জিনিসটা ত্বরান্বিত করতে পারেন। কথা কবিতার মাধ্যমে আমরা সেই আবেদনটাই না হয় রাখি, আমাদের দর্শক যারা শুনছেন, যারা একটু হলেও কোথাও এই ব্যাপারটা এগিয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতায় যেতে পারেন বা সেই জায়গাটায় যেতে পারেন, অবশ্যই ভাবতে পারেন তারাও তাদের মতো করে। নতুন ভাবনা তো এইভাবেই জন্ম নেয়। আমরা আরেকটা কবিতায় চলে যাই। একদম, মানে এই তাদের ভাবনা, মানে তারা যে হারিয়ে যাচ্ছে সেই প্রেক্ষাপট এবং বাস্তব প্রেক্ষাপটকে মিলিয়ে একটা কবিতা বলি। সুনীল গঙ্গোপাধ্যায়ের নদীর ধারে নির্জন গাছতলায়।
এখানেও সেই ভীষণভাবে কোমল অনুভূতিগুলো ধরে রাখার একটা আবেদন একদম। রয়েছে। ফুলের বাগানে লুকিয়ে বসে আছে একটা চোর। মৃদু জ্যোৎস্না, পাতলা অন্ধকার, ওড়াউড়ি করছে পেঁজা তুলোর মতন মেঘ। হঠাৎ দু একটা পাখিও ডেকে ওঠে। নিশীথ কুসুমের তীব্র গন্ধ কেমন আবেশময়। সেই গন্ধ কি ওকে সম্মোহিত করতে পারে না? চোর হলেই কি তার থাকবে না সৌন্দর্যবোধ? দিন দুপুরে একটা 7 বছরের বাচ্চা মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল একজন মুখোশধারী। ওরা মুখোশ পরেছে, পড়ুক, কিন্তু অতটুকু বালিকার মুখের হাসি কি ওরা দেখেনি? গলা টিপে সেই হাসি মুছে দিতে গিয়ে ওদের বুক কাঁপবে না? তোমার হাতে তলোয়ার থাকলে তোমার শত্রুরও একটা থাকবে, তারপর মুখোমুখি হবে লড়াই। এটাই তো মানুষের নিয়ম। যারা পেছন দিক থেকে আঘাত হানে, নিরস্ত্রকে পুড়িয়ে মেরে অট্ট হাসিতে হাওয়া কাঁপায়, তারা কি মানুষ? জনসংখ্যা যত বাড়ছে ততই মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এই সব কথা মনে এলে কোনো খাদ্যেই আর স্বাদ থাকে না। সব সুরই মনে হয় বেসুরো। সব গাছ থেকে ঝরে যায় ফুল, শিকড়ে লাগে পোকা। নদীর ধারে নির্জন গাছতলায় এখনো কি কেউ আপন মনে বাঁশি বাজায়? তার প্রতীক্ষায় বসে থাকি। সেই সুর, সেই মাদকতা, সেই প্রকৃতিটাই তো হারিয়ে যাচ্ছে আমাদের তার চারপাশে। প্রতীক্ষাতেই সত্যিই যেন বসে রয়েছি। হ্যাঁ, সেই প্রকৃতি না থাকলে কেন কেন আর সেইভাবে নতুন রাগ তৈরি হবে? কেন আর সে বাঁশি বাজাবার জন্য রাখাল কিশোর ঘুরে হবে। বেড়াবে এবং সেই সুর মানুষকে মোহিত করবে? সবটাই আনতে হচ্ছে ভেতরে, মানে কল্পনা করে বা পড়ে ভেতরে আনতে হচ্ছে। এর থেকে চাক্ষুষ যদি সেই পরিবেশে কেউ বেড়ে ওঠে, সেই ব্যাপারটা নিয়ে এসে চলবে ছোট এখন থেকে, সেই সবাই ব্যাপারটা হারিয়ে যাচ্ছে। এত ব্যস্ত হয়ে পড়েছে যে ছোটরাও সেই পাচ্ছে না না। প্রকৃতির কোলে বেড়ে ওঠা, ছুটে ছুটে খেলাধুলা। না, একটু বৃষ্টি হলে আগে আমরা ছোটবেলায় ভাবতাম যে একটু বৃষ্টিতে ভিজে নি। এখন ওই এতটাই- শিলাবৃষ্টি ভীষণ আনন্দের ছিল। সেটা তো- এখন কি হয়, কোথায় ছুটবে? শিলাবৃষ্টি মাঠ নেই, সে আওয়াজটা বজ্রাঘাতের মতো কানে বৃষ্টিতে বাজে, ভেজার কখন অবকাশটাও থামবে? নেই। একদমই। এতটাই রুটিন আমরা বাচ্চাদেরও তো ভিজতে দিই না, ঠান্ডা লেগে হ্যাঁ। যাবে, এই হবে সেই হবে, কারণ তাদের পরীক্ষার এত চাপ। এতটাই প্রেশার। তার মধ্যে, এত কিছুর মধ্যেও কিন্তু আমাদের কল্পনা, আমাদের ভালো থাকার আশ্বাস, ভালো একটা পৃথিবীর জন্য স্বপ্ন দেখা, আমরা যারা কবিতা পড়ি জোর গলায় বলতে পারি সেটা কবিতাই দেয়। আমরা নিয়ে নেব একটা বিরতি। আর আরেকবার জানিয়ে রাখছি সেই ফোন নাম্বারটি যার মাধ্যমে কথা ও কবিতায় অংশ নিতে হলে যোগাযোগ করতে পারেন আপনারা। নাম্বারটি হলো 9433531731। আবার ফিরে আসবো কথা ও কবিতা ছোট্ট একটা বিরতি নিয়ে। বিরতির পর আবার কথা ও কবিতায় ফিরে এলাম। আমরা বরঞ্চ এই পর্বের প্রথমে কবিতাই শুনি আবার। হ্যাঁ, নিশ্চয়ই। দুটি মেয়ের গল্প বলি, দুই বান্ধবীর গল্প। লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে বরানগর, শরীরে তোর সদ্য বিয়ে, দিঘির মতো দুচোখ তোর, দু চোখে তোর বরানগর, দু চোখে তোর শ্বশুর বাড়ি, টিনের চাল মাটিতে শোয়া, মাথার পাশে ভাতের হাঁড়ি, বাসি রুটির সঙ্গে নুন, সঙ্গে ভাত একটুখানি, তাতেই সই তুই তখন বস্তি ঘরে রাজেন্দ্রাণী। কিন্তু যেটা বলার কথা, কে তোর বর? কোন ছেলেটা? বাহাত নেই, গলায় চেন, কে দিল তোর এই বিয়েটা? লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায়, তখনই জানি দুঃখ আছে তোর শিকড়ে, তোর পাতায়। দুঃখ ছিল আগেও, তবে রাগ ছিল না নিশীথকালে। যে দুঃখটা ভারত জুড়ে, যে দুঃখটা চালে ডালের। বছর যেতে না যেতেই তুই হাওড়া থেকে কোথায় গেলি, বম্বে গেলি, দুবাই গেলি, এবং তুই ফিরেও এলি। লক্ষ্মী, তুই দুবাই বসে সরু চালের ভাত খেতিস। হুইস্কির বোতলগুলো ছিল তোর দু চোখে বিষ, শিখতে হলো সে বিষ খেতে। বিষ না খেলে ছিল চাবুক। ক্যানিং থেকে দুবাই এসে শুকিয়ে গেল দিঘির বুক। প্রথমে তোকে তোর বাবা মা বেঁকিয়েছিল অল্প দামে,
বরানগর, বম্বে, গোয়া, দুবাই এসে বিক্রি থামে। এখানে তোর বিক্রির শেষ। জল শুকলো তোর দিঘিতে। একটা লোক এলো সেদিন তোকে ফিরিয়ে নিতে। লোকটা কে রে? লোকটা বুড়ো। লক্ষ্মী, তুই ওকে চিনিস? ও তোর বর, ও তোর স্বামী। কোথায় যেন দেখেছিলিস? বিয়ের রাতে 1 বছর, বরানগরে 2-1 বার। কোথায় খেত, কোথায় শুতো, থেকে থেকেই যেত বিহার। লোকটা কে রে? ধরেনি হাত, ধরেনি বুক, কখনো তোকে মারেনি চড়। লোকটা কে রে? আজ প্রথম ধরলো হাত নিজের পর। চুড়ি পরালো, নতুন শাড়ি, টিকিট কেটে বম্বে মেল। মাটির ভাঁড়, সেদ্ধ ডিম, ট্রেন চলেছে এলো বিকেল। বাড়ি ফিরেছে বাড়ির বউ, রোমাঞ্চিত হাতের রোম। এবাড়ি তোর আসল বাড়ি, বাড়ির নাম লিলুয়া হোম। এখানে এসে পৃথিবী পেলি, দেখতে পেলি দেবী নিয়তি। সন্ধে হলে বেলি ধরায় লক্ষ্মী আর সরস্বতী। আচ্ছা, আমরা আর একটা সমাজচিত্র দেখলাম এই কবিতাটার মধ্যে দিয়ে। এখন একটু সরাসরি প্রশ্নের পর্বে যাই। মানে আমি একটা প্রশ্ন বলবো, তোমাকে সাথে সাথে উত্তর দিতে হবে। এরকম অল্প কিছু প্রশ্ন আর উত্তর আর কি। এটা জানো তো খুব বিপদে পড়ে যাওয়ার মতো একটা জায়গা আর কি। না, বিপদে পড়ার মতো কিছু প্রশ্ন নিশ্চয়ই করবো না। কবিতা পড়া না কবিতা বলা? নিশ্চয়ই বলা। আর পড়তে ভালো লাগে না? পড়তে একটু কম ভাল লাগে। মানে একটু মনে হয় যেন শুনে যদি মানে স্মৃতিতে রাখা যেত তাহলে সেটা অনেক বেশি সুবিধে হতো আমার। ইঞ্জিনিয়ারিং না আবৃত্তি? আবৃত্তি। বন্ধুদের সাথে আড্ডা না সোশ্যাল মিডিয়ায় চ্যাট করা? বন্ধুদের সাথে বসে আড্ডা। মুখোমুখি আড্ডার সাথে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার কোনো রকম, অবশ্যই হ্যাঁ ভালো দিক খারাপ দিক তো আছেই, সবাই অন্য ব্যাপার। কিন্তু মুখোমুখি যে আপ্যায়নটা করা যায়, কেমন আছো এটা বলে সরাসরি ইন্টারঅ্যাকশন, যেটা ঝগড়া করা, সেটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজে আমার মনে হয় না সম্পূর্ণ হয় বলে। আর প্রিয় কবি যদি 3 জনের নাম বলতে বলি? প্রথম রবীন্দ্রনাথ, শুভ দাশগুপ্ত, জয় গোস্বামী। প্রিয় আবৃত্তিকার? ব্রততী বন্দ্যোপাধ্যায়। এখানেও যদি 3 জনের নাম বলতে বলি? এখানে 3 জনের নাম বলতে গেলে মানে এখানে না খুব একটা ওই বেছে ফেলা যায় না। মানে অনুকরণ আর অনুসরণ দুটো ব্যাপার হয়। আমি সাধারণত অনুসরণ করে চলার চেষ্টাটাই করি, কারণ ওনারা আমাদের আগামী পথের পাথেয়। তো সেই দিক থেকে পছন্দের দিকে উনি প্রথম। আর আরো দুজনের নাম বলতে বলে কার নাম রাখবেন? জয় গোস্বামী নিজে, মানে উনি যেহেতু কবি হিসেবেই পরিচিত, কিন্তু উনি খুব ভালো পারফর্মার। হ্যাঁ, মানে একটি অনুষ্ঠানে আমি দেখেছি, মানে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং আমাদের জয় গোস্বামীর দুজনের একত্রিত একটি প্রোগ্রাম হচ্ছে। মানে কি অমায়িক, মানে সুন্দর লাগছে, মানে বলতে গিয়ে জ্যোতি বেরোচ্ছে জয় গোস্বামী, মানে খুব সাবলীল ওনার উপস্থাপনায়, যেটা মানে কোথাও মানে ফ্ললেস পারফরমেন্স বলে না, একদম সেটাই জয় গোস্বামী। মানে কবিতাটা যে একদম অন্তরের, এবং অন্যের কবিতা, শুধু যে উনি নিজের লেখা কবিতা বলেছেন, বড় বড় যে কটি অনুষ্ঠান করেছেন তা নয়, অন্যদের কবিতাও মানে ওনার কণ্ঠে একটা অন্যরকম মাধুর্য পায়। আচ্ছা, আমরা একটা ছোট কিছু শুনতে পারি? ছোট কিছু, হ্যাঁ, মেঘ বলতে আপত্তি নেই, শোনা যেতে পারে। জয় গোস্বামীর কথাই যখন হলো, ওনার কবিতা দিয়ে এটা দিয়ে শেষ করবো, এটা দিয়ে শেষ হোক। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত। ক্যারাম খেলবি? হায়, সারা দুপুর কাহা তো কার ক্যারাম খেলা যায়। সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুঁটি পেলে। জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল। ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক ভুল। এইখানে না না ওখানে, এটা না না ওটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা। ঘুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরেই মেঘ যেমন যায়। কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাপিত্তেশ কাক।
কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে খাক। খাঁ খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে। ভরল কেমন তোমায়? থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আড্ডা দিয়ে। কবিতাকে নিয়ে তোমার এই অন্বেষণ চলুক, আরও ভাবতে থাকো, কবিতাকে নিয়ে কাজ করো। অনেক অনেক শুভকামনা। আর আমাদের শ্রোতাদের জন্য, দর্শকদের জন্য একটাই কথা, আরও বেশি বেশি করে কথা ও কবিতাকে ভালোবাসুন। আর সবাই খুব খুব ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।